নীতি থাকবে না, সন্ত্রাসবাদ থাকবে না। কিন্তু আমরা দেখছি কোন কোন ব্যক্তি, কোন কোন দলের মাঝে তারা সেই পুরানো পেশিবাদী কালচারকে এখনো ছাড়তে পারে নাই। আমরা বারবার এই কথাগুলো বলেছি, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। আমরা কি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে? কিন্তু যারাই সন্ত্রাসবাদ করবে, যারা পাথর মেরে মানুষ হত্যা করে, যারা নিজেদের নমিনেশন না পাওয়ার কারণে নিজের দলীয় কর্মীকে হত্যা করে, যারা চাঁদাবাজি করে, দাঁড়িয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, এই ফটিকছড়িতেও আমাদের অসংখ্য ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, আমরা সেগুলো ভুলি না। আমরা এই সকল রক্তের বিনিময়ে শুধু একটা জিনিস চাই, এই বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ অপার সম্ভাবনার একটি বাংলাদেশ। এই বাংলাদেশে বিশাল যে জনশক্তি রয়েছে, এই জনশক্তিকে যদি জনসম্পদে রূপান্তর করা যায়, আমাদের এই বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একটি দেশে পরিণত করা সম্ভব। আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ কক্সবাজার বাংলাদেশের অধিকারে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধিকারে রয়েছে। বাংলাদেশ এমন একটি নদীমাতৃক দেশ, যদি এটাকে ভালো করে পরিকল্পনা নেওয়া যায়, পৃথিবীর শ্রেষ্ঠ পর্যটন শিল্প এবং শ্রেষ্ঠ পর্যটন রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা সম্ভব। আমাদের এই বাংলাদেশ জিওপলিটিক্যাল এমন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এই বাংলাদেশের মধ্য দিয়ে পুরো এশিয়ার রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, রাজনীতির অনেক বড় ফ্যাক্টর হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ভূমিকা রাখতে পারে। আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা, বাংলাদেশে যখন হিলারি ক্লিন্টন এসেছিল, তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন বাংলাদেশের সেন্ট মার্টিন এবং কুলাউড়া পাহাড়, যেটা মৌলভীবাজারে অবস্থিত, এই দুটি জায়গা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? জিওপলিটিক্যাল কারণে, এবং কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়ামে খনিজের পদার্থ রয়েছে, সেটা দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি বড় শক্তিশালী ইউরেনিয়াম রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব। কিন্তু অতীতে যারা আমাদের এই রাষ্ট্রকে পরিচালনা করেছে, নেতৃত্ব দিয়েছে, আমরা সংসদ ভবনে কি দেখলাম? আমরা দেখলাম সেখানে নায়িকার নৃত্যকে যারা করতো তাদেরকে সংসদ সদস্য বানানো হতো। গায়িকাদেরকে দিয়ে, সেখানে তখনকার স্পিকার তিনি গান গাইতে সংসদের বলতেন। আমার দেশের শ্রমিক মজুরের অর্থ দিয়ে যে সংসদ পরিচালিত হয়, সে সংসদে গানের আসর বসানো হতো। কিন্তু বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তাদের মুখে কোনো কথা শোনা যায় না। এজন্য আমরা চাই আগামী দিনে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, এই বাংলাদেশের প্রতিটি সম্ভাবনাকে পৃথিবীবাসীর কাছে, মানুষের কাছে তুলে ধরতে হবে। এই ফটিকছড়ির কি সম্ভাবনা রয়েছে আমাদের নুরুল আমিন উপস্থাপন করেছে। আমরা চাই তার এই উপস্থাপন শুধুমাত্র উপস্থাপনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা বাস্তবায়ন করতে হবে। আমরা যদি নুরুল আমিন ভাইও এটা বাস্তবায়ন করতে না পারে, এই মিথ্যা আশ্বাসকে আমরা প্রত্যাখ্যান করবো বলে দিলাম। এজন্য আমরা চাই আগামী দিনে যারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে, তারা রাষ্ট্রের জনগণের কাছে কমিটমেন্টবদ্ধ থাকবে। তারা নিজেদের সম্পদের পাহাড় তৈরি করবে না। আমরা অতীতে দেখেছি বেগম পাড়ায় বিশাল বিশাল সম্পদের অট্টালিকা তৈরি করা হয়েছে। গত 15 বছরে যদি পরিসংখ্যান দেখেন, এই দেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একটি বাংলাদেশের মতো একটি রাষ্ট্র থেকে যদি 28.5 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়, তাহলে রাষ্ট্র কিভাবে চলে? এর এই টাকা কার টাকা পাচার করা হয়েছে? কারো বাবার সম্পত্তি পাচার করা হয়েছে? না, বরং আপনার আমার, শ্রমিকের, কৃষকের, রিক্সা চালকের, সিএনজি চালকের, প্রত্যেকের মেহনতি মানুষের ঘামের রক্ত অর্জিত সে টাকাগুলো পাচার করেছে। এজন্য আমরা বলতে চাই আগামী দিনে যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন, সে নেতৃত্ব তৈরির জন্য ফটিকছড়িবাসী কি প্রস্তুত আছেন? আপনারা কি আপনাদের সৎ, দক্ষ নেতৃত্ব বাছাই করতে পারবেন? আমরা কি কাজ করতে পারবো তার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক। আমরা বিশ্বাস করি যে যুব সমাজ, যে ছাত্র সমাজ জেগে উঠে, যে পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটি বড় বড় পরিবর্তনের ক্ষেত্রে এই ছাত্র এবং যুবকদের ভূমিকা রয়েছে। যে সমাজে ছাত্র এবং যুবকদের সচেতন থাকে, জেগে উঠে, সে সমাজের অগ্রগতিকে কেউ প্রলুব্ধ করতে পারে না। এজন্য আমরা ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, আসুন আপনি আপনার পড়াশোনা, মেধা এবং নৈতিকতার মধ্যে সমন্বয় করে সামনে এগিয়ে চলুন, নিজেকে গড়ে তুলুন। ছাত্র শিবির ছাত্র ভাইদেরকে বলে যে আপনি যেমন আপনার পড়াশোনায় ভালো হবেন, আপনার নৈতিকতায় ভালো হবেন। আপনি বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান।